সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমি মহাসিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি আজকের এই করোনা পরিস্থিতির ভিতর দিয়েও তোমরা অনলাইন ক্লাসের সাথে যোগাযোগ রাখছো এবং পড়ার সময় মনোযোগ দিচ্ছ। আজকে আমি প্রথম বর্ষের একটি বিষয় ক্লাস নেব। সেই বিষয়টি হচ্ছে ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি এবং বিষয়বস্তু। তো বিশেষ করে যতটুকু পারি সময়ের ভিতরে তোমাদের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। বিগত দিনের একটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের আলোকেই কিছু কথা বলেই আমি ক্লাস শুরু করব। আমি বলেছিলাম যে এই অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায় ভূগোলের যে বই তোমাদেরকে বলেছি কিনতে, যে বইটি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী ভূগোলের প্রাকৃতিক ভূগোল এবং সেকেন্ড পার্ট। এই দুটি বই তোমরা কিনবে, যেটা হজরত আব্দুল শহীদ এবং গাউসুর রেজা লেখা বই। আশা করি তোমরা বই দুটি ইতিমধ্যেই তোমাদের সংগ্রহে নিয়ে এসেছো। আমরা সেখান থেকে তোমাদের পাঠ দেব, তোমরা সেগুলো ফলো করার চেষ্টা করবে। আমরা ভূগোলের কিছু বিষয় আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে ভূগোল হচ্ছে আসলে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই ভূগোল একথা বলেছেন ভূগোলবিদেরা। এছাড়া প্রাকৃতিক ভূগোলের যে শাখা অধ্যয়ন করলে ভূতত্ত্ব, উপরিভাগ, ভৌত পরিবেশ ইত্যাদি বিষয় জানা যায়, সেটাকেও বলা হয়েছে প্রাকৃতিক ভূগোল। এছাড়া বলা হয়েছে যে প্রাকৃতিক প্রপঞ্চ সমূহের স্থানিক এবং কালিক বিশ্লেষণ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্যতম কাজ। এইভাবেই আমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞায়িত করা হয়েছে। সর্বশেষে বলা যায় যে প্রাকৃতিক বিষয়গুলো যে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয়েছে, যে শাখায় বর্ণনা করা হয়েছে, এগুলোকে বলা হয়েছে মূলত প্রাকৃতিক। যাই হোক, এছাড়াও আমরা কিছু বিষয় আমরা জেনেছিলাম। যেমন আমরা জেনেছিলাম যে ভূগোল শব্দটি ইংরেজি শব্দটি জিওগ্রাফি। এরাটোস্থেনীয় ইনি প্রথম এই ইংরেজিতে এই ভূগোল কথাটি ব্যবহার করেছিলেন। এই কথাটি বাংলায় ব্যবহার করেছিলেন ভারতীয় একজন পণ্ডিত সূর্য সিদ্ধান্ত। উনি ভারতীয় এই ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন। এই ভূগোল বিষয়টি আসলে একটি ধর্মশাস্ত্রীয় বিষয়, এটা আমরা আগেও বলেছি। সেই সাথে সাথে আমরা এখানে বলবো যে ভূগোল হচ্ছে এই পৃথিবীর বর্ণনাকে বলা হয়েছে ভূগোল। জিও অর্থাৎ পৃথিবী, গ্রাফিক হচ্ছে বর্ণনা, অথবা পৃথিবী সম্পর্কে যাবতীয় বর্ণনাই হচ্ছে এই ভূগোল। এখানে বিভিন্ন রকমের ভূগোল এবং রয়েছে। আমরা বলেছি প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, গাণিতিক ভূগোল, বসতি ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, এরকম ভূগোলের আরও বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। আমরা যদি প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে বলা হয়েছে যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী, অর্থাৎ প্রাকৃতিক বিষয়গুলোর যে সচিত্র, যে অবস্থা, এটার বিশ্লেষণ করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। এটি হলো প্রাকৃতিক ভূগোল। ক্রিস্টাল মিশেল নামে একজন ভূগোলবিদ, তিনি বলেছেন যে প্রাকৃতিক ভূগোল সমূহের প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক প্যাটার্ন বা ধরন বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করাই হলো প্রাকৃতিক ভূগোল। এছাড়াও ভূপৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী, বিশেষ করে চলতি চিত্রাবলী, বিষয়াবলী, বিজ্ঞানসম্মত পাঠই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই বলে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আমরা এই সাথে সাথে ভূগোলের সংজ্ঞার একটু বিশ্লেষণ করতে চাই। সেক্ষেত্রে অধ্যাপক ম্যাকনি 1962 সালে বলেছেন, মানুষের সঙ্গে বিদ্যমান সম্পর্ক, ভৌত ও সামাজিক পরিবেশ, মানব জাতির কর্মকাণ্ড এবং জীবন ধারণ নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেই হলো ভূগোল। অধ্যাপক ডডলি স্টাম্প বলে একজন ভূগোলবিদ 1966 সালে তিনি বলেছেন যে পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। আসলে এটি একটি বাস্তব
সঙ্গত সংজ্ঞা যে পৃথিবী এবং পৃথিবীতে যে সমস্ত মানব বসবাস করে তাদের অধিবাসীদের সম্পর্কে আলোচনা করাই হচ্ছে আসলে ভূগোল। কারণ আমরা মানুষ, আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হলো এই ভূগোল। যাও আমরা এখন আলোচনায় আসবো যে প্রাকৃতিক ভূগোলের পরিধি বা পরিসর কি। আসলে পরিধি এবং পরিসর বিষয়টা আমরা একটু সাধারণ অর্থে বোঝার চেষ্টা করি। পরিধি বা পরিসর বিষয়টা এইরকম যে কোনো একটা গণ্ডি বা কোনো একটি এলাকা, কোনো একটি সাবস্টেন্স, একটা মানে চৌহদ্দি, এটাকে সাধারণত আমরা পরিধি বা প্রকৃতি বলি। আর প্রকৃতিটা হচ্ছে একটা ধরন, একটা বিভিন্ন মানুষের প্রকৃতি আছে, পশু প্রাণী সকলের প্রকৃতি আছে এরকম। তো প্রকৃতি এবং এই পরিসর আমরা কতটুকু, তার প্রকৃতিটা কি প্রাকৃতিক ভূগোলের এবং তার পরিসরটা কত, এটুকু নিয়ে আমাদের আজকের এই ক্লাসের অন্যতম আলোচ্য বিষয়। আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর যদি আলোচনা করি তাহলে আমরা দেখব প্রাকৃতিক ভূগোলের কয়েকটি পরিধি এবং পরিসর কিছু জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি দেখি যে এখানে আমরা দেখব যে প্রাকৃতিক ভূগোলের আছে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা, জীব ভূগোল, পানিবিদ্যা, আবহাওয়া, জলবায়ু, ভূতত্ত্ব, বাস্তুবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, মানচিত্রবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটি প্রকৃতি, পরিধি বা পরিসর হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। আমরা যদি সেদিকে দেখি তাহলে আমরা প্রথমে দেখব যে ভূমিরূপবিদ্যা আমরা দেখব যে প্রাকৃতিক ভূগোল ভূমিরূপবিদ্যার নিয়ে আলোচনা করে। তার মানে হচ্ছে যে এই প্রকৃতিতে যে ভূমির সৃষ্টি হয়েছে, এই ভূমিটি একদিন হয়নি। আমরা জানি পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসীয় অবস্থা ছিল, সেখান থেকে তাপ বিকিরণ করে আজকে আমাদের এই পৃথিবী এই রূপ পরিগ্রহ করেছে, এটা ধারণ করেছে। যখন এই তাপমাত্রা কমে গেছে, মানুষের বসবাস হয়েছে, রব্বুল আলামিন এখানে তখন মানুষকে এই পৃথিবীতে বসবাসের জন্য পাঠিয়ে দিয়েছেন, আমরা এটাই মনে করি। তাই ভূমিরূপ হচ্ছে ভূমির রূপ বা প্রকৃতি, এটি কোথাও একই রকম না। আমরা যদি যাই যে বিভিন্ন রকম মানে পার্বত্য অঞ্চলে, তখন দেখব যে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক কয়েক হাজার ফিট রয়েছে উঁচুতে বড় বড় পাহাড় অবস্থান করছে। কিছু পাহাড় অবস্থান করছে না, সেখানে মানুষের বসতি, মানুষের জীবনযাত্রা, সেখানে শহর, সেখানে বন্দর, সব কিছু সেখানে গড়ে উঠেছে। এভাবেই দেখা যাচ্ছে একটি অঞ্চলে। আবার দেখা যাচ্ছে যে সমস্ত নিচু অঞ্চল, সে সমস্ত জায়গায় মানুষ তার বসতি স্থাপন করেছে বা সৃষ্টি হয়েছে। আবার সমতল ভূমি আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই পৃথিবীতে একই স্থানে এক এক রকম ভূমি আমরা দেখি। কোথাও উঁচু পার্বত্য ভূমি, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, আবার কোথায় নিম্নভূমি, এইরকমভাবে গোটা পৃথিবীটা গড়ে উঠেছে। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে দেখব যে আমরা যদি এরকম একটা চিত্র দেখি, এটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এইরকম একটা চিত্র যদি আমরা কল্পনা করি তাহলে আমরা দেখবো যে এই হলো পার্বত্য ভূমি, এরপর এইটা হচ্ছে মালভূমি, এটা হচ্ছে সমভূমি, এটা কি এইটা হলো একদম পার্বত্য গিরিখা, আচ্ছা এরপর হলো সমুদ্র, এরপর আবার ভূমিতে মিশে। তাই গোটা পৃথিবীটা এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে যে ভূমিটা উঠে গেছে, এখানে নানান রকমের ভূমি আমরা লক্ষ্য করি, আমরা খেয়াল করতে পারি। এটি বলা হচ্ছে এটা ভূমিরূপ বিদ্যা। এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে প্রাকৃতিক ভূগোল কি করে আলোচনা করে থাকে। দ্বিতীয়ত আমরা যদি দেখি তাহলে আমরা দেখব মৃত্তিকা হচ্ছে মাটি। আমরা জানি যে ভূমিরূপ যেমন এক জায়গায় এক এক রকম, যেমনি মৃত্তিকাও পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মৃত্তিকা অবস্থান করছে বা আমরা পেয়ে থাকি। আমরা যদি দেখি যে কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানে যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানে মানে বালু, এরপর কি ঝিল, কয়লা, মাটি, কাদা মাটি, এরকম নাব্য
অঞ্চল দেখব। আবার কোনো কোনো জায়গায় দেখা যাবে যে ডলোমাইট বা চুনাপাথর অঞ্চল, শুধু চুনাপাথর আর চুনাপাথর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এই ভূতত্ত্ব মৃত্তিকা। আবার দেখি কোথাও যদি দেখি বালি আর বালি, বালি আর বালি, বিভিন্ন জায়গায় মরুভূমি, সাহারা মরুভূমি, বিভিন্ন রকমের মরুভূমি, থর মরুভূমি ইত্যাদি মরুভূমি আছে যেখানে হাজার হাজার কিলোমিটার শুধু বালি আর বালি। আবার কোথাও আমরা দেখব যে এমন মাটি আছে যেখানে বালি এবং দোআঁশ মিশ্রিত মাটি, যেখানে সাধারণত কি থাকে না, পুকুরে পানি থাকে না, পানির স্তর সেখানে নেমে যায় এরকম। তাহলে আমরা বুঝতে পারি যে আবার দেখা যাবে বিভিন্ন জায়গায় মৃত্তিকার রং এক এক রকম, গন্ধ এক রকম, তারপর কি তার উৎপাদন ক্ষমতা মানে ফসল উৎপাদন ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম, আমরা জানলাম যে মৃত্তিকা কখনো একদিকে এক এক রকম না, নানান জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মৃত্তিকা অবস্থান করতে। এটি ভূমিরূপ বিদ্যায় বা প্রাকৃতিক ভূগোল আলোচনা করা। এরপর জীব ভূগোল। আমরা জানি বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয় একটা অন্যতম হচ্ছে যে কি হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে হচ্ছে জীবকুল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বলতেছি আবহাওয়া বা জলবায়ুগত কারণে জীবকুল ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে জীবের আবাসস্থল পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের জীব। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা কি করি, আমরা সুন্দরবনে দেখতে পাই, কিন্তু অন্য জায়গায় একই জাতীয় দেখা যায় না। আবার হাতি দেখা যায় এক অঞ্চলে, কিন্তু আবার সব অঞ্চলে হাতি নেই। আবার জেব্রা বা জলহস্তী বা হরিণ এক এক জায়গায় দেখা যায়, কিন্তু আবার সব জায়গাতে এগুলো নেই। তাহলে এক এক জায়গায় জীবের এক এক জায়গায় বসতি স্থাপন হয়েছে, অবস্থান করতেছে পৃথিবীর বিভিন্ন রকমের আবহাওয়া জলবায়ু তাদের অবস্থার কারণে। তো এই জন্য এই জীবের বিভিন্ন জায়গায় আবাসস্থল, তাদের অবস্থান, তাদের খাদ্য অভ্যাস, তাদের অবস্থান সব বিবেচনা করে প্রাকৃতিক ভূগোল এই জীব ভূগোল সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে পানিবিদ্যা। আমরা জানি পৃথিবীর 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে মাটি। তাহলে 3 ভাগ যদি পানি হয়, একটা বিশাল জলরাশি আমাদের অবস্থান করতেছে। এরপরও কি আমাদের বৃষ্টির পানি ভূগর্ভস্থ থেকে পানি আমরা উত্তোলন করে থাকি। এই পানির চাহিদা, তাদের বন্টন, তাদের কি অবস্থা, পানির পানযোগ্য পানি, চাষযোগ্য পানি, এরকম পানি বিভিন্ন রকমের আছে। এই পানি কোথায় কোথায় অবস্থান করতেছে, কিভাবে অবস্থান করতেছে, বলাই থেকে পানি সবচেয়ে বেশি অবস্থান করে সমুদ্রে, তারপর আছে হ্রদ, তারপর নদী, খালবিল, জলাশয়, ভূঅভ্যন্তর ইত্যাদি জায়গায় বিশেষ করে পানির অবস্থান করতেছে। এই যে পানিবিদ্যা, এই পানির সম্পর্কে আলোচনা করা হয় এই বিদ্যায়। এরপর আছে আবহাওয়া এবং জলবায়ু। এই দুটি বিষয় একই সাথে আলোচনা করা যেতে পারে। আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া বলা হয় তখন যখন কোনো স্থানে দৈনন্দিন আবহাওয়ার কে নেওয়া হয়, এটাকে বলা হয় আবহাওয়া। অর্থাৎ কোনো স্থানের দৈনন্দিন আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এইগুলোর সম্মিলিত অবস্থাকে বলা হয় আবহাওয়া দৈনন্দিন। আর এটা যদি 30 থেকে 35 বছরের একটা রেকর্ড রাখা হয় এবং সেটাকে যদি গড় করা হয়, তখন যে অবস্থাটা প্রকাশ হয় তখন তাকে বলা হয়েছে জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ু হচ্ছে এটাকে বলা হয় আবহাওয়া, এবং তারপর হচ্ছে জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য হচ্ছে ন্যূনতম এখানে যে একটি দীর্ঘদিনের অবস্থা আর একটা হলো দৈনন্দিন অবস্থা। একটি জায়গার, একটি পৃথিবীর আজকের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা শুনছি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সেখানে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বলে একটি কথা আমরা এখন শুনছি, এবং শুধু শুনছি না, এর প্রভাবে আমরা প্রভাবিত হচ্ছি। যে কারণে আজকের এই আবহাওয়া এবং জলবায়ু আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি এই প্রাকৃতিক ভূগোলের আওতা বা পরিধির মধ্যে আছে। এরপর হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। ভূতত্ত্ব, ভূঅভ্যন্তর, বিশেষ করে আমরা মনে করি হচ্ছে পৃথিবী আর তত্ত্ব। এই পৃথিবীর ভূঅভ্যন্তরীণ তথ্য আমাদের কাছে আছে। আমরা এর পরের অধ্যায়ে জানব যে এখানে আমরা 3টে স্তর পেয়েছি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। এই 3টে স্তরের আবার বিভিন্ন ভাগ আছে। 3টি স্তরের ভিতরে আবার উপাদানগত পার্থক্য আছে, আর এই উপাদানগত পার্থক্যগুলোর ভিতরেও আবার অনেক রকমের বৈচিত্র্য আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই আলোচনা করা হয়। এই ভূতত্ত্ববিদ্যার ভিতরেও আলোচনা আমরা করে থাকি। এজন্য ভূতত্ত্ববিদ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও ভূতত্ত্বের ভিতরে আরও যেগুলো হয় সেগুলো হচ্ছে ভূতত্ত্বের ভিতরে আরও হবে আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরির উৎপাত, ভূমিকম্প। এগুলো সাধারণত এই ভূতত্ত্বে থেকে আমরা জানতে পারি যে কী অবস্থা পৃথিবীর অভ্যন্তরে,
এবং সেখানকার অবস্থা বিবেচনা করেই আমরা এই পৃথিবীতে বসবাস করি বা অবস্থান করি। এরপর হচ্ছে বাস্তুবিদ্যা আছে, তারপর হচ্ছে সমুদ্র বিজ্ঞান। আমরা আগেই বলেছি যে পৃথিবীর 3 ভাগ হচ্ছে অবস্থান করতেছে পানি, আর 1 ভাগ হচ্ছে মাটি। এই 3 ভাগ পানি এবং 1 ভাগ মাটি, এই বড় একটা অংশ আছে সমুদ্রে। এই সমুদ্র বিজ্ঞান বলে ভূগোলের একটি চ্যাপ্টার আছে। এখানে আমরা সমুদ্রের বিভিন্ন রকমের বিষয় এখানে উঠে এসেছে। যেমন আমরা পৃথিবীতে যারা মনে করি এখানে যারা উদ্ভিদ গাছপালা সব কিছু আছে, সমুদ্রের অভ্যন্তরে একটি বিশাল জগৎ আছে, সেখানেও অসংখ্য প্রকৃতির কীট পতঙ্গ, মাছ, জীবজন্তু অবস্থান করতেছে। আবার সেখানেও অনেক ধরনের সামুদ্রিক শ্যাওলা থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ এবং গুল্ম, এরপর কি বলা যায় ক্যাকটাস, অনেক কিছুই এই সমুদ্র তলদেশে অবস্থান করতেছে। সেখানে উঁচু পাহাড় আছে, সমভূমি আছে, এরপর সমুদ্র গিরিখাত আছে, এইগুলো সবই আছে এই সব কয়টি সমুদ্রের ভিতরে। বিশেষ করে আমাদের 5টি সমুদ্র, 7টি মহাদেশ, তা 5টি সমুদ্রের ভিতরে আমরা এর ভিতরে আবার সমুদ্রের ভিতরে আবার সাগর, উপসাগর এগুলো অবস্থান করতেছে, দ্বীপ অবস্থান করতেছে, যে কারণে আমরা এই সমুদ্র একটি বিশাল জগৎ এখানে আমরা জানতে পারি। শুধু তাই নয়, সমুদ্রের একটি উপরে জলযান পরিচালিত হয়, আমরা জানি নৌযান, এরপরে স্টিমার লঞ্চ ছাড়াও বড় বড় জাহাজ এবং এগুলো এই সমুদ্রে দিয়ে চলে। এই সমুদ্রের উপরে অবস্থান করছে আরেকটা জিনিস, সেটি হলো সমুদ্রের পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন প্রবাহিত হয়, এটিকে আমরা বলি সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় এবং এর গতি, তারপর তাপমাত্রা, কোথায় কীভাবে অবস্থান করে, কোথা থেকে কীভাবে সে যাতায়াত করছে, এগুলো সব বিষয় হলো এই সমুদ্র বিজ্ঞানের বা সমুদ্র বিদ্যার আলোচ্য অংশ বিশেষ। এসব বিষয় আমরা অন্যান্য অধ্যায়ে আমরা জানতে পারবো। শুধু এটুকু জানলাম যে এটিও প্রাকৃতিক ভূগোলের একটি আলোচ্য বিষয়। এটি হচ্ছে মানচিত্রবিদ্যা। আমরা জানি পৃথিবীর একটি অন্যতম বিষয় হচ্ছে যে মানচিত্র। পৃথিবীর আদি থেকে শুরু করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া সেখানে চলেছে। তারা বিভিন্নভাবে তারার মাধ্যমে তারা কী করেছে, একদিক থেকে আরেক দিক তারা দিক ঠিক করেছে, অথবা লোকমুখী, অথবা কোনো একটি জিনিসকে লক্ষ্য করে যে এই দিকটা এই দিনে অবস্থান করতেছে, এই দিকটা হবে মানে পশ্চিম হতে পারে, এটি পূর্ব হতে পারে, এইভাবে তারা অথবা কোনো দিক বা কোনো জিনিসকে লক্ষ্য করে তারা কী করেছে, চলাচল করেছে। পরবর্তীতে মানুষ অনুভব করেছে যে এই চলাচলের ক্ষেত্রে শুধু না, আমরা কোথায় অবস্থান করতেছি, কী কী আছে না আছে, এর একটা মানচিত্র কী করা উচিত, তৈরি করা আছে। তারপর মানুষ এটিকে প্রয়োজনের আওতায় নিছে, আনার পরে এই মানচিত্র এনেছে। এখন আজকে পৃথিবীতে গুগলের মাধ্যমে আমি কোথায় অবস্থান করতেছি, কোথায় আমার অবস্থান, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আমি আসতে পেরেছি, এগুলো সব কিছু মানচিত্র বিদ্যার মাধ্যমে আজকে আয়ত্তানো সম্ভব হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে যে সমস্ত জিনিস যন্ত্র ব্যবহার করা হয়, নিক্ষেপ, গোলা নিক্ষেপ ক্ষেত্রে, এরপর সমুদ্রের যে মহড়া অনুষ্ঠিত হয় সেসব ক্ষেত্রে, এগুলো সব কিছুই এখন পরিচালনার অন্যতম মাধ্যম হলো যে মানচিত্র। এই মানচিত্র ছাড়া কখনো আমি এই ক্ষেত্র অবতরণ করা যায়। এছাড়াও অনেক মানচিত্র আছে যে মানচিত্রগুলো যুদ্ধক্ষেত্রে ট্র্যাঙ্ক পরিচালিত হয়। এই ট্র্যাঙ্কগুলো পাহাড়ের উচ্চতা, ঢাল, সেখানে কী কী অবস্থান করতেছে, এগুলো দিয়েও সেখানে মানুষ দেখা যাচ্ছে যে একের পরে এক বিষয়টা করতেছে, চিন্তায় নিয়ে আসছে। এই জন্য আজকের মানুষের প্রয়োজন, আজকের মানুষের এর জন্য অবশ্যই প্রথমত একটা অন্যতম বিষয় হলো যে সে তার এই ক্ষেত্রে মানচিত্রবিদ্যা একটি অন্যতম বিষয়। মানচিত্রের মাধ্যমে আমরা আমাদের সীমারেখা, একটি দেশ থেকে আরেকটা দেশ, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের মাধ্যমে পার্থক্য, আমাদের অবস্থান, আমাদের সব কিছু আজকে মানচিত্রের মাধ্যমে আমরা করতেছি। বিশ্বের গুগলের মানচিত্রের মাধ্যমে আজকে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে বলে আমরা জানি। এরপর জ্যোতিষবিদ্যা। আমরা জানি
পৃথিবীর ছিল যখন পৃথিবীর আদি অবস্থা ছিল, তখন থেকেই মানুষ জ্যোতির্বিদ্যাকে বেশ চর্চা করে আসতেছে। এই জ্যোতির্বিদ্যার মাধ্যমে গ্রহ নক্ষত্র, তাদের অবস্থান, তাদের গতি প্রকৃতি, এরপর জোয়ার ভাটা, এই সমস্ত অনেক কিছু বিষয় আছে যেগুলো এই জ্যোতির্বিদ্যার মাধ্যমে আমরা জানতে পারি। আজকের এই পৃথিবী হচ্ছে সেই দিকে আরও এগিয়ে গিয়েছে। অর্থাৎ এই জন্য প্রাকৃতিক ভূগোলের এই বিষয়গুলো এর অন্তর্ভুক্ত, এগুলো আমাদের জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারছি না। আগামী দিন তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে আজকের এই ক্লাসে শুধুমাত্র ভূগোলের সংজ্ঞা এবং তার প্রকৃতি সম্পর্কে বা প্রকৃতি এবং পরিধি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি মূল বই ফলো করলে এবং লেকচার ফলো করলে তোমরা এটি বুঝতে পারবে। তাহলে আমরা জানতে পারলাম বা এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত হচ্ছে যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী, বিশেষত অধ্যাপক ম্যাকনি 1962 সালে যে সংজ্ঞাটা প্রদান করেছেন ভূগোলের, যে মানুষের সঙ্গে বিদ্যমান সম্পর্ক, ভৌত এবং সামাজিক পরিবেশে মানব জাতির কর্মকাণ্ড, জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাই হলো ভূগোল। এটি আলোচনা বলা হয়েছে। আর সর্বসম্মত যে এটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, এটা হলো অধ্যাপক ড্যানিয়েল স্লাম্পের লেখা, বলা 1966 সালে তিনি বলেছেন যে পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। পৃথিবী এবং তার অধিবাসীদের যে বর্ণনা সেটাই হলো ভূগোল। আর এর প্রকৃতি এবং পরিধি বুঝতে গিয়ে আমরা কয়েকটি বিষয় করেছি: ভূগোলবিদ্যা, মৃত্তিকা, জীববিজ্ঞান, পানিবিদ্যা, এরপর হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু, ভূতত্ত্ব, বাস্তুবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, মানচিত্রবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা। এগুলো সবই হচ্ছে এই প্রাকৃতিক ভূগোলের আলোচনা বা আওতাভুক্ত। এজন্য আজকে আমি তোমাদেরকে এই ভূগোলের সংজ্ঞা এবং প্রাকৃতিক ভূগোলের কিছু বিষয়বস্তু বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা মূল বইয়ের সাথে এগুলো ফলো করলে আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।